দোকান ছাড়াই ঘরে বসে ইনকাম শুরু করতে পারবেন এই ভিডিওটা দেখার পর আপনিও। আমরা মহিলারা অনেকে আছি শুধু ঘরে রান্নাবাড়া করি, বাচ্চাদের সামলাই, এতেই আমাদের দিন কাভার হয়ে যায়। বাড়তি কোনো কাজ করার সময়ই থাকে না। সো আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কিন্তু স্মার্ট হতে হবে। স্মার্ট ভাবে কাজ করতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে। বর্তমান যুগে অনেক কিছু, অনেক চাহিদা মানুষের, কিন্তু চাহিদা থাকলে কি হবে, অনেকের ইনকাম কম থাকার কারণে শখগুলো পূরণ করতে পারি না। আমরা যারা মেয়েরা আছি আমাদের তো একটু বেশি শখ শখ সময় থাকে। সো দেখা যায় হাজবেন্ডের কাছ থেকে টাকা চাইলে সব সময় পাওয়া যায় না, এবং অনেক কৈফিয়ত দেওয়া লাগে কি করব না করব। অনেক সময় তো বলেই ফেলে যে অযথা টাকা নষ্ট করার দরকার কি, এসব তো কোনো কাজের না। কিন্তু আমাদের শখগুলো তো তারা অতটা বুঝে না। মানে আমি নিজেও এর শিকার। তো তখন থেকে মনে একটা জিদ ছিল যে না, আমি কিছু একটা করব, কারো কাছে হাত পাতবো না, নিজের শখের জিনিস আমি নিজে কিনবো। আমাদের প্রত্যেক মেয়েদেরই স্বপ্ন হচ্ছে নিজের সংসারটাকে সুন্দর করে সাজানো, এবং মানে দামি দামি ফার্নিচার না হোক তবু টুকটাক কিছু কিনতে ইচ্ছে করে সংসারটা সাজানোর জন্য, ঘরটা যেন ভালো লাগে সাজালে। মানে এরকম অনেক ইচ্ছা থাকে, আমাদের মেয়েদেরই বেশিরভাগ থাকে। ছেলেদের কিন্তু এই নিয়ে তেমন মাথা ব্যথা নেই। দেখা গেছে ঘরের কিছু কিনতে হলে তাদের কাছে কৈফিয়ত দেওয়া লাগে, এটা কিনতে টাকা দাও, এটা টাকা দাও। তো চাইতে গেলে দেখা যায় তখন তাদের কৈফিয়ত দেওয়া লাগে, যে তারা বলবে যে এগুলো দরকার নাই, এটি শুধু ফালতু খরচ করা, দরকার কি। অনেকে তো বলেই ফেলে যে ইনকাম করো না তো তাই গায়ে লাগে না, নিজে যদি ইনকাম করতে তাহলে বুঝতে। তো সেসব আপুদের বলবো, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউরা আছি তারা কিন্তু এগুলো প্রায়ই সহ্য করতে হয়। তো আপনারা চাইলে নিজেরা ঘরে বসে ইনকাম করতে পারেন। আমি কিন্তু ঘরে বসে আমি সেলাই কাজটা শিখেছিলাম অনেক আগে, বিয়ের আগেই। বাট এতদিন আমি শুধু অফলাইনেই সেলাই করতাম, আর অফলাইনে অতটা অর্ডার আসতো না, যেহেতু মানে আমি এখানে নতুন এসেছি, আমার পরিচিত তেমন লোক নেই। যেহেতু আমরা শহরের বাসায় থাকলে দেখা যায় রুম পাল্টানো লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেখানে আর পরিচিত লোক থাকে না। আর আমি অতটা মানে বাহিরে মানুষের সাথে তেমন মেলামেশা করি না, আমার সবসময় ঘরে থাকতেই ভালো লাগে। তো আমি তার জন্য অনলাইনেই আমার বিজনেসটা শুরু করেছি। যেহেতু আমি ঘর থেকে বের হই না, ঘরেই থাকি, আমার মানুষের সাথে তেমন পরিচয় হয় না, যার কারণে আমার অফলাইনে কাস্টমার তেমন বাড়ে না। মানে অল্প স্বল্প কিছু অর্ডার আসে, আর আমার অফলাইনে অর্ডার আসলে আমার কাছে বিরক্ত লাগে। মানে অফলাইনের অর্ডার করলে বেশি ঝামেলা, দেখা যায় তারা একটু থেকে একটু কিছু হলে এসে অভিযোগ করা শুরু করে। সো এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে। তার জন্য আমি ভাবলাম ধুর, আমি অফলাইনে আর কোনো অর্ডারই করব না। আর আমার মানে কাজ শেখার প্রথম থেকেই বাচ্চাদের ড্রেস সেলাই করতে আমার খুবই ভালো লাগতো। তো অনলাইনে দেখলাম যে অনেকে বাচ্চাদের ড্রেস বানিয়ে বানিয়ে সেল করে, তো আমারও সেই শখটা জাগলো, এবং আল্লাহ আমার শখটা পূরণও করে দিল। আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে দিল, এবং মেয়ে হওয়ার পর থেকে তো আমার এই শখটা আরো বেড়ে গেল। তখন থেকে আমি মানে আমার মেয়ের জন্য জামাকাপড় বানিয়ে বানিয়ে তারপরে অনলাইনে ছাড়া শুরু করলাম, এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে সফল হয়েছি। আমি আস্তে আস্তে অর্ডার পেতে শুরু করেছি, এবং এখন আমার প্রচুর অর্ডার আসে। আমার এখন এই মেশিনে কাজ হয় না, আমি মানে আশেপাশের আরো কয়েকজন টেইলার্স আপু আছে, তাদের সাহায্য নেওয়া লাগে আমার। কারণ যে বাসায় থাকি সেখানে মানে কারেন্টের মেশিন এলাও না, তারা এলাও করে না। সো আমার রুমটা ছাড়তে হবে, কিন্তু ছাড়তে ইচ্ছে করছে না। এখানে অনেক বছর হয়ে গেছে থাকি, 4-5 বছর এখানে থাকি, তো তাই মায়ে পড়ে গেছি, মানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মেয়েটাও ছোট, নতুন আবার কোথায় যাব। সো তার জন্য আমি এই মেশিনে সেলাই করি, এবং আশেপাশের কিছু টেইলার সাপোর্ট, যখন আমার অর্ডারের চাপ বেশি থাকে তাদের দিয়েও সেলাই করি, এবং তাদেরকে কিছু একটা দিয়ে দিই, মানে মজুরির অর্ধেকটা তাদের দিয়ে দিই। আমি আর কি কেটে সবকিছু আমি দিই, এবং তারা শুধু সেলাই করে দেয়। তো দেখুন, আপনিও যদি ঘরে বসে টেইলারিং কাজ না জানুন, অন্য কোনো কাজ জানলেও কিন্তু আপনি শুরু করতে পারবেন। হাতের কাজ, তারপর হাতে কত কিছু তৈরি করে অনলাইনে এখন মানুষ বিক্রি করে। যে কোনো একটা বিষয়ে যদি আপনি দক্ষ হন, আপনি এখন ইউটিউব থাকায় কোনো কাজই কঠিন না, ইউটিউব দেখেই কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি বেশিরভাগ ডিজাইন কিন্তু ইউটিউব দেখেই শিখছি।
দিচ্ছি বাচ্চাদের নতুন নতুন যে ডিজাইন গুলো আছে। সো আপনারা চাইলেও কিন্তু ইউটিউব দেখিয়ে শিখে ফেলতে পারবেন। হ্যাঁ, শুধু যে সেলাই কাজ শিখতে হবে, বাচ্চাদের ড্রেস শিখতে হবে এমন কিন্তু না। আপনি চাইলে ব্লক বাটিকের কাজ শিখতে পারেন, হ্যান্ড পেইন্টিং এর কাজ শিখতে পারেন, তারপরে হাতের কাজের নকশিকাঁথা বা বাচ্চাদের ড্রেসের ডিজাইন করে হাতের কাজ করে বিক্রি করতে পারেন। তারপরে আরো অনেক কিছু আছে, চুড়ি বানায় মানুষ, হ্যাঁ, তারপরে সেট, জুয়েলারি এসবও ঘরে বানিয়ে বিক্রি করতে পারেন। মানে যেটা আপনার পছন্দের কাজ এবং আপনার আশেপাশের মানুষ করে এবং আপনিও সেই কাজে আগ্রহী, ওইটাই করবেন। আমার মতো যে শুধু সেলাই কাজ করতে হবে এমন না। আপনি চাইলে বিভিন্ন পাইকারি দোকান থেকে ড্রেস বা রেডিমেড গেঞ্জি প্যান্ট বা আরো অনেক খেলনা খুলনা যা আছে, এখন অনলাইনে সবকিছু বিক্রি হয়, মানুষ এখন অনলাইনেই অর্ডার করে বেশি। তো আপনার পাইকারি দামে এনে আপনি খুচরাতে বিক্রি করবেন, অবশ্যই আপনার লাভ হবে। বিজনেস করলে কখনোই বিজনেসে ঠকবেন না, হয়তো ধৈর্য ধরে টিকে থাকতে হবে আপনাকে। তো আমি শেষ পর্যন্ত আপনাদের এটাই বলবো যে শুধু সংসারের উপর সময় নষ্ট করবেন না, নিজের পিছেও কিছু ইনভেস্ট করবেন। দিন শেষে সবাই আপনাকে বলবে তুমি তো বসেই খাও, তুমি বুঝবে কি টাকার মর্ম, তুমি তো আর ইনকাম করো না। তখন এই খোঁটাটাই আমাদের শুনতে হবে। তো এই খোঁটাটা যেন শুনতে না হয় তার জন্য বলবো, এই খোঁটার আগেই নিজের ইনকামের পথ নিজে তৈরি করুন। নিজের জন্য হলেও কিছুটা সময় বের করুন, স্মার্ট ভাবে কাজ করুন, সংসারটাকে স্মার্ট ভাবে গুছিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে নিজের জন্য কিছু সময় বের করবেন, নিজের ইনকামের জন্য, যেন কারো কাছে হাত পাততে না হয়। অনেকে আবার বলে যে স্বামীর কাছেই তো হাত পাতবো, স্বামীর কাছে হাত পাতলে কি হয়েছে। আমি বলবো ঠিক আছে, আপনার এটাও ঠিক, অনেক স্বামী ইচ্ছে করে মানে অনেক কেয়ার করে, বউরা যা চায় তা পূরণ করে, কিন্তু তার ইনকাম বেশি থাকলে অবশ্যই পূরণ করতে পারে। যদি স্বামীর ইনকামই কম থাকে তখন আপনি কি করবেন? আপনি জানেন যে আপনার স্বামী এটা দিতে পারবে না, কষ্ট হয়ে যাবে, সংসার চালাতেই কষ্ট হয়ে যায়, তখন আপনারই চাইতে, তখন আপনার রুচিতে বাঁধবে, আপনার বিবেকে বাঁধবে যে আমি কিভাবে এই জিনিসগুলো চাই, আমার হাজবেন্ডের তো কষ্ট হয়ে যাবে দিতে। তো মানে যাদের দেখেন যে ফ্যামিলিতে ইনকামটা কম, আপনার চাইলে নিজেও ইনকাম করে আপনার স্বামীর পাশে দাঁড়াতে পারেন, পরিবারের পাশে দাঁড়াতে পারেন। ঠিক আছে, শুধু যে কারো কাছে হাত পাততে হবে না সেটা ভেবে নয়, পরিবারের যেন পাশে দাঁড়াতে পারেন সেটা ভেবেও আপনি ইনকাম শুরু করতে পারেন। আর নিজেকে কোনো একটা বিষয়ে দক্ষ করুন, অবশ্যই আপনার কারো কাছে হাত পাততে হবে না এবং আপনার ইনকামে দেখা গেছে তখন অনেক মানুষ চলবে। সো নিজের উপর এই কনফিডেন্টটা অবশ্যই রাখতে হবে। তো আজকে আমি একটা বেবি ড্রেস বানাচ্ছিলাম, বানাতে বানাতে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। সো আমার মেশিনটা নষ্ট হয়ে গেছিল, এটা ছিল আমার বড় জালের মেশিন। তো তার মেশিনটা এনে আমি সেলাই কাজটা করতেছিলাম, যার কারণে মানে মেশিনটা অনেক পুরনো, কাঠটা অনেক পুরনো হয়ে গেছে। এটা কিন্তু আমার মেশিন না, আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আসলে বিপদ আসলে নাকি চারদিক দিয়ে আসে, এটা তার প্রমাণ। আমার হাজবেন্ডের 2 মাস ধরে কোনো স্যালারি দিচ্ছে না, তার অফিসে কিছু সমস্যা হয়েছে, প্লাস আমার মেশিনটাও নষ্ট হয়ে গেছে এবং তার হাতের ফোনটাও নষ্ট হয়ে গেছে। মানে কি বলবো, চারদিক থেকেই বিপদ আসে, কিন্তু আল্লাহ যখন বিপদ দেয় আমি বিশ্বাস করি বিপদের পরই ভালো একটা খবর আল্লাহ আবার দিবে আমাকে। তাই আমি ধৈর্য ধরে থাকবো, ইনশাল্লাহ আমার সময়, খারাপ সময়টা পার হয়ে যাবে এবং ভালো সময় আসবে, খারাপের পরেই ভালো আসবে। তো কখনো বিপদ আসলে হতাশা হবেন না, কারণ আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করার পর যদি আপনি বিপদের ওই পরীক্ষায় সফল হন তখন পুরস্কার হিসেবে ভালো কিছু আপনাকে দিবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন, কারণ আমরা মানুষই মানুষকে কষ্ট দেই। হ্যাঁ, অন্য কোনো পশু জানোয়ার কিন্তু কষ্ট দেয় না, আমরা মানুষরাই মানুষকে কষ্ট দিই। এই যে সোশ্যাল মিডিয়া এখন দেখি মুসলমানদের কত কষ্ট দিচ্ছে, নেপালে, ইন্ডিয়ায়, এসব দেখে আমার অনেক কষ্ট লাগে যে মানুষ কিভাবে মানুষকে এত কষ্ট দিতে পারে। আমরা সবাই তো মানুষ, হয়তো জাত ধর্ম ভিন্ন, কিন্তু একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এইভাবে কষ্ট কেন দেয়? কি বলবো, বিশ্বের এই অবস্থা দেখে মানে এসব খবর শুনলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। সকালবেলা নেপালের খবর শুনে মানে আমার অনেক খারাপ লাগছিল যে কিভাবে মানুষ মানুষকে এত কষ্ট দেয়। আমরা সবাই তো মানুষ, সবারই তো একই রকম অনুভূতি, হয়তো ধর্মটা ভিন্ন, ধর্ম ভিন্নর কারণে মানুষের উপর মানুষের ভাবে
অত্যাচার করবে, নির্যাতন করবে? আপনারা কি বলেন? কমেন্টে বলে যাবেন।